নমস্কার। আজকের আলোচ্য বিষয় কবি শক্তি চট্টোপাধ্যায়ের অবনী বাড়ি আছো কবিতা। এই কবিতা পাঠ করার সঙ্গে সঙ্গে কবিতার বিষয়বস্তু আলোচনা ও নেটসেট ভিত্তিক কয়েকটি আলোচনা করব, তাই আপনারা সঙ্গে থাকুন। দুয়ার এঁটে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতের গড়া নাড়া। অবনী বাড়ি আছো? বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চড়ে। পরাং মুখ সবুজ নালি ঘাস দুয়ার চেপে ধরে। অবনী বাড়ি আছো? আধিক লীন হৃদয়ে দূরগামী, ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি। সহসা শুনি রাতের কড়া নাড়া। অবনী বাড়ি আছো? এই কবিতাটি ধর্মে আছো জিরাফেও আছো কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ধর্মে আছো জিরাফেও আছো কাব্যগ্রন্থটি কবি শক্তি চট্টোপাধ্যায়ের জীবন প্রেমের কাব্য। এই জীবন প্রেমে কিন্তু ছেড়ে যাওয়ার বেদনা আছে, অর্থাৎ জন্ম নিলে মরতে হবে। কবির পথ তার প্রিয়তমার পথেই বারবার পড়ে। প্রিয়তমা এই কাব্যে সারা রাত ফুল তোলে। এখানে প্রিয়তমা হচ্ছে শুকতারা। এ কাব্যে অন্ধকারে বেজে ওঠে যাই, যেটা অন্ধকার। এই বাঁধির উপর চাঁদ উঠলে প্রাণ ব্যর্থ মনে হয় না। কবি প্রেমিকার পা দুখানি কেবল অবিনশ্বর থাকে। আভূমিতল থাকবে তোমার পা দুখানি, যেটা হচ্ছে স্থায়ী। মর্তপ্রেমিক কবির অন্তরের গভীরে তবুও কে যেন ডাক পাঠায়, কে যেন আমায় ডেকেছে, দুয়ারে দিয়েছে নাড়া। আর এই দুয়ার মানে হচ্ছে সেই অন্তর, অর্থাৎ ভিতরে, যেটা আমার অন্তরে থাকছে। কবির মনে হয় সময় হলে ঘরবাড়ি ভেঙে যায়। তারপর কবি ধীরে ধীরে এসে দাঁড়ান। অবনী বাড়ি আছো প্রশ্নের সমাকীর্ণ জমিতে। শক্তি শুনতে পান অজানিতের পদধ্বনি। কার পদধ্বনি ভিজে ঘাসে বৃষ্টিতে প্রাজ্জ্বল হয়ে আসে। আলোচ্য কাব্যগ্রন্থটি মূলত প্রেমের জীবনাবেগের কাব্য। এই কবিতায় কবি বলেছেন যে দুয়ার এঁটে পাড়া ঘুমিয়ে থাকলেও তিনি কেবল রাতের কড়া নাড়া শুনছেন। আর সে শোনাটা অবনী বাড়ি আছো। এখানে 12 মাস বৃষ্টি পড়ে, মেঘ গাভীর মতো চড়ে বেড়ায়। পরাংমুখ সবুজ নালি ঘাস দুয়ার চেপে ধরে। কবির মনে ধ্বনিত হয় অবনী বাড়ি আছো। হৃদয়ে দূরগামী ব্যথা নিয়ে ঘুমিয়ে পড়লেও কবি অকস্মাৎ শোনেন রাতের কড়া নাড়া। শক্তি চট্টোপাধ্যায়ের এই কবিতা সাধারণ কবিতা নয়, একে সাংকেতিক কবিতা বলা যেতে পারে। এখানে সাধারণভাবে পংক্তির পর পংক্তি সাজিয়ে কবিতাটিকে গড়ে তোলা হয়নি, কিন্তু এখানে কবিতাটি গড়ে উঠেছে শব্দের অভিধা অর্থকে অতিক্রম করে ব্যঞ্জনার্থে, অর্থাৎ রূপক অর্থে।
এখানে শব্দগুলি যেন মূর্ত ব্যঞ্জিত হয়ে ওঠে। অবনী বাড়ি আছো। আর সেই জন্যই কিন্তু কবিতাটি মহৎ কবিতা, যা বোঝার আগে আমাদের অনুভূতির জগতে সঞ্চারিত হয়ে যায়। মানে আপাত দৃষ্টিতে কবিতাটির প্রথমেই আমরা কি দেখতে পাই? তিনটি পংক্তি, যার প্রথম পংক্তি হলো যে দুয়ার এঁটে ঘুমিয়ে আছে পাড়া, অর্থাৎ সমস্ত পাড়া দরজা বন্ধ করে নিদ্রামগ্ন। দরজা বন্ধ করে ঘুমিয়ে থাকার অর্থ মানুষ আপনার নিরাপত্তা সম্পর্কে সচেতন হতে চায়। পার্থিব ঐশ্বর্য যা করায়ত্ত হয়েছে তা যেন কোনো উপায়ে চুরি না হয়। অর্থাৎ এখানে মানুষের নিরাপত্তা বোধ, আত্মকেন্দ্রিকতা অত্যন্তই প্রকট। প্রযুক্তি বিজ্ঞানের কল্যাণে মানুষ সুখ সম্ভোগের জন্য যা আয়ত্ত করেছে তা যেন হস্তচ্যুত, অধিকারচ্যুত না হয়, তার জন্যই দুয়ারিতে ঘুমিয়ে আছে পাড়া। এই প্রত্যক্ষ অর্থ অতিক্রম করে যদি ব্যঞ্জনার জগতে প্রবেশ করা যায়, তাহলে দেখা যাবে বর্তমানকালের অধিকাংশ মানুষ আপন যুগ সম্পর্কে উদাসীন, অর্থাৎ বিভোর। চারিদিকে দরজা জানলা বন্ধ করে তার নিজেদের জগৎ থেকে বিচ্ছিন্ন করেছে, যে জগৎ ক্রমপরিবর্তমান, গতিশীল, উদার, উন্মুক্ত, যেখান থেকে আত্মকেন্দ্রিক স্বার্থপর মানুষ নিজেকে সরিয়ে নিচ্ছে। বহির্জগতের আহ্বান যদি আসে, যদি সংগ্রামের মুখোমুখি দাঁড়াতে হয়, তাহলে সমস্ত পারিপার্শ্বিক শৃঙ্খলার জগৎ বিশৃঙ্খল, এলোমেলো হয়ে যাবে। তাই জাগতিক চিন্তা চেতনার জগতে থেকে তারা নিজেদের বিচ্ছিন্ন করে নেয়। এ যেন মনের দুয়ার আটা। এখানে শক্তি চট্টোপাধ্যায়ের সমাজ সচেতন মানসিকতার পরিচয় পাওয়া যায়। তার এই কবিতায় যারা দুয়ার এঁটে ঘুমোয়, তারা যেন সুধীন্দ্রনাথ দত্তের উট পাখি কবিতার এক একটা উট পাখি। মরুবালুতে মুখ গুজে যারা আসন্ন বিপদপাত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করে। এই যে ঘুমন্ত চেতনাহীন অসার পুরী, সেখানে কবি চিত্তের একক জাগরণ। কেননা কবি তো কাল সচেতন, তাই তিনি রাতের কড়া নাড়া শোনেন। অবনী বাড়ি আছো, এ যেন যা নিশা সর্বভূতানাং তস্যাং জাগর্তি সংযমী। মানবাত্মার নিত্য জাগরণ, নিত্য জাগ্রত মানবাত্মা মহাজাগরণের ডাক শোনেন। ক্ষুদ্র আমির অর্গলবদ্ধ জীবন বড় আমির ডাকে সাড়া দিতে চায়। ফলে তো কবি সদাই রাতের কড়া নাড়া শোনেন। প্রথমাংশের শেষ পংক্তি সমাপ্ত হয় প্রশ্নবোধক উচ্চারণে, অবনী বাড়ি আছো। এই অবনী শব্দের তাৎপর্য কি, বা অবনী বা কি? বারবার যে অবনী অবনী বলছি আমি, এ কি কোনো নামমাত্র? না, এই অবনী শুধু শব্দরূপেই ব্যবহার করা হয়নি, এর বাচ্যার্থ অতিক্রমী ব্যঞ্জনার্থ আছে। অবনী হলো কবির দ্বিতীয় সত্তা, বড় আমি, কবির অন্তরতম পুরুষ। রবীন্দ্রনাথের কল্পিত এবং অনুভূত এবং কথিত জীবন দেবতা বলেও অত্যুক্তি হয় না। এ হলো সেই চৈতন্য, চেতনা শক্তি, যার জাগরণের দ্বারা পৃথিবীর সামগ্রিক অবক্ষয়ী পরিণাম প্রতিহত করা যেতে পারে। তাহলে অবনী হলো কবির আত্মসাক্ষাৎকারের উদ্বোধন। অবনী শব্দের অর্থ যে জনসমূহ রক্ষা করে, পৃথিবী ইত্যাদি। অবনী শব্দের অর্থ যদি এখানে ধরা হয় যে জনসমূহ রক্ষা করে, তাহলে কি দাঁড়ায়? তাহলে দাঁড়াচ্ছে যে জনসমূহ রক্ষা করে সেই ত্রাতাকে ইতিহাস আহ্বান জানাচ্ছে।
গভীর রাত্রির অন্ধকারে মানুষের নিশ্চেতনার পরমক্ষণে, অর্থাৎ একমাত্র চৈতন্যের উদ্ভাসনের জন্যেই কবি রাত্রের আহ্বান শোনেন। কবিতাটির দ্বিতীয়াংশে 5টি পংক্তিতে এই যে সুন্দর প্রাকৃতিক চিত্র, এখানে প্রকৃতির প্রেক্ষাপটে জীবন প্রেম ও জীবনানুরাগের সম্মিলিত চিত্র। প্রকৃতির প্রেক্ষাপটে কবি এখানে প্রেমকে প্রতিষ্ঠিত করেছেন। তার গভীরতা তৃপ্ত অনুভূতির মতো মর্মকোষে সঞ্চারিত হয়। কবির পরিচিত পৃথিবীতে 12 মাস বৃষ্টি পড়ে, অর্থাৎ নদী, সমুদ্র, সৌরতাপ একত্রের সম্মিলনে জীবন বিকশিত হয়। এই বৃষ্টি কিন্তু জীবন মরুতে বাঁচার জন্য হাহাকার করা আত্মার প্রার্থিত তৃষ্ণার জল নয়, মনের মাটিতে জায়মান চেতনার নিরন্তর ধারাবর্ষণ। মেঘেরা সব গাভীর মতো বিচরণ করছে। গাভীর প্রত্যাশা ঘাসের, এখানেও পরাঙ্গমুখ অর্থাৎ সবুজ নালী ঘাস। এই পরাঙ্গমুখ অর্থাৎ প্রত্যাবৃত্ত, যা প্রতিকূলগামী। নালী ঘাস কবির দুয়ার চেপে ধরে। নালী ঘাস আসক্তি, বন্ধনের প্রতীক। বাইরের আনাগোনা বন্ধ হয়ে যায়। তবু কবি চৈতন্যের সুপ্ততাকে প্রতিহত করে জাগরণের গায়ত্রী মন্ত্রে উদ্বুদ্ধ বলেই শুনতে পান, অবনী বাড়ি আছো। আধিক্লীন হৃদয়ে দূরগামী ব্যথার মধ্যে কবি ঘুমিয়ে পড়েন, অর্থাৎ জাগতিক প্রযুক্তি তাকে ঘুম পাড়ায়। চৈতন্য শক্তি জড়তায় বাধাপ্রাপ্ত হয়। চেতনার জাগরণের সত্যগুণের পরিবর্তে জড়তায় প্রযুক্তিতে তিনি তমগুণের শিকার হন। চারিদিকের প্রতিকূলতায় ক্লান্ত কবিমন ঘুমিয়ে পড়লেও আবার তার অকস্মাৎ জাগরণ ঘটে। সহসা প্রতিকূলতায় ক্লান্ত কবিমন ঘুমিয়ে পড়লেও আবার তার অকস্মাৎ জাগরণ ঘটে। সহসা শুনি রাতের কড়া নাড়া, অবনী বাড়ি আছো। তাহলে এই কবিতায় বা এই কবিতাটির ধ্রুবপদের মাঝখান দিয়ে কবির জীবন দর্শন ব্যক্ত হয়। এটি অত্যন্ত নিরাভরণ অথচ দৃঢ় স্বচ্ছ অনুচ্চ কণ্ঠস্বর কবির সঙ্গে সঙ্গে আমাদের অনুভবেও সঞ্চারিত হয়ে যায়, পাঠককেও তাড়িত করে। এ কি রবীন্দ্রনাথের সেই মহাসঙ্গীতের আহ্বান, যে শুনেছে তার আহ্বান গীত, না অন্য কিছু? কবিপুরুষও তাকে আহ্বান জানাতে পারেন। অবনী বাড়ি আছো, এই প্রশ্নসূচক বাক্য আসলেই প্রশ্নহীনতা। কবি প্রশ্নের অবতারণা করে প্রশ্নহীনতায় যেতে চাইছেন। বিষয় থেকে বিষয়হীনতায় যাওয়া, বস্তুময়তা থেকে অবস্তুময়তার গভীরতায় যেতে চাওয়ার যে অভিপ্সায়ী আলোচ্য কবিতাটির মূল লক্ষ্য। দুঃসহ হৃদয় যন্ত্রণা থেকে মুক্তির আকাঙ্ক্ষা কবিসত্তার গভীরে নিহিত থাকার জন্যই কবি চেতনার প্রশ্নাকুলতার সম্মুখীন হন। তাই তো অবনী বাড়ি আছো পূর্ববর্তী কবিতার রাজ্যে এমন কোনো শিকড় কাঁপানো বোধের সামনাসামনি না দাঁড়ালেও বোধ ও বোধির জগতে বিপর্যয়ের সম্মুখীন হচ্ছিলেন। কি যে আমার বন্ধুরা সব ছায়াহীন হেঁটে অন্য দেশে চলে গেল, বুকের নিচে মৃদু দুলছে শোকার্ত দিন, শোকার্ত রাত, পোড়ামাটির জীবন জোড়াপত্রে ইত্যাদি ইত্যাদি। কেউ কেউ অবনী বাড়ি আছো কবিতার সঙ্গে ওয়াল্টার ডে লে মারের দি লিস্টেনার্স কবিতার সাদৃশ্য অনুভব করেছেন, কিন্তু এ ধারণা যথাযথ নয়। কেননা
দ্য লিস্টেনার্স একটি অলৌকিক জগতের কবিতা। কবিতাটির সূচনা বাক্যে কবি যে জিজ্ঞাসা তা কিন্তু নিশ্চয়তা ব্যঞ্জক নয়। ইজ দেয়ার এনিবডি দেয়ার? আর শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার সূচনা নিশ্চয়তাবাচক বাক্যে দুয়ারিতে ঘুমিয়ে আছে পাড়া, তাই না? তাহলে 3টি স্তবক এই কবিতায় আছে এবং 12টি পংক্তিতে রচিত সমালোচ্য অবনী বাড়িয়াছো কবিতাটি যেন অনন্ত কাব্যোৎসার। অত্যন্তই পরিচিত সাধারণ অভ্যস্ত শব্দের আয়োজনে কবিতাটির সূচনা, ক্রমবিস্তার্যমানতা এবং সমাপ্তি। এই অবনী বাড়িয়াছো ধ্রুবপদটি কবিতায় 3বার মন্ত্রের মতো ঘুরে ফিরে আসে, অর্থাৎ 3বার ব্যবহৃত হয়েছে এবং এর মাধ্যমেই কবিতাটির মূল সুর কিন্তু আলাদা মাত্রা পেয়েছে। এখানে শব্দের অমোঘতা প্রকাশিত হয় সংক্ষিপ্ত বাক্যবন্ধনে। রাতের কড়ানাড়া, অবনী বাড়িয়াছো ইত্যাদি সংহত বাক্যের তাৎপর্যময়তায় জীবনের আবর্ত সম্ভূত যন্ত্রণার রূপায়ণ অপেক্ষা এখানে যেন প্রজ্ঞার আলোয় কবি চেতনা উদ্ভাসিত। আত্মবিকাশজনিত বিঘ্নের দুরূহতা সত্ত্বেও সামগ্রিক মুক্তির উত্তরণ এখানে কাম্য বিষয় হয়ে দেখা দিয়েছে। হার না মানা জীবনের যে শিকড়, বধির গভীরে প্রথিত দুর্মর প্রাণ যেখানে নৈমিত্তিক আবেগে নির্মেষেষ চোখ মেলে থাকে, প্রজ্ঞার চেতনায় উদ্ভাসিত হয়ে ওঠে অন্তর, গহন অন্তঃস্থল যেখানে কাঁপে চেতনার সম্ভাবনায়, সেখানেই যেন অবনী বাড়িয়াছোর শব্দত্রয় নিকষ কালো অন্ধকারে বর্ষার ফলার মতো আত্মচৈতন্যের উদ্বোধন ঘটায়। তাহলে অবনী বাড়িয়াছো কবিতাটি ধর্মে আছো জেরাফে আছো কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। এই কবিতাটি হিজলিতে বসে লেখা কবিতা। কবিতাটিতে একটি দাড়ি চিহ্ন আছে, কবিতাটি একটিও দাড়ি চিহ্ন নেই, কিন্তু 3টি জিজ্ঞাসা চিহ্ন আছে। তথ্য বাংলা কবিতা পর্বে পর্বান্তরে, অর্থাৎ ঈশ্বরচন্দ্র গুপ্ত থেকে শক্তি চট্টোপাধ্যায়, ধ্রুব কুমার মুখোপাধ্যায়ের বই থেকে দেওয়া হলো। নমস্কার।